নমস্কার, আমি ডক্টর সৌরেন পাঁজা। আমি ক্রিটিক্যাল কেয়ার এবং মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ প্রধান NH টেগোর হসপিটালে কর্মরত। আমি যে প্রশ্নটা আলোচনা করছি সেটা বিশেষত খুব কমন বা সাধারণ প্রবলেম, অনেকেই এটা ফেস করে থাকেন। কিছু একটা খাবার খাওয়া হলো কোনো পার্টিকুলার সিজনে, প্যাকেজ ফুড পার্টিকুলারলি, এবং তারপরে অনেকেই কমপ্লেন করেন যে শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক র্যাশ বা অনেক সময় গা চুলকানি, তার সঙ্গে র্যাশ বেরোয়। এবং কিছু, কিছু সময় দেখা যায় অনেকে বড় ধরনের অ্যালার্জি সিম্পটমস এর জন্য চোখ বা মুখ ফুলেও যায়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা থেকে আমাদের প্রধানত কোয়েশ্চেন আসে, যেটা কোনো বিশেষভাবে কিছু খাবারের জন্য হচ্ছে কিনা সিজন চেঞ্জ এর জন্য হচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই বলা বেশ একটু শক্ত হয়, কিন্তু যদি সিজন চেঞ্জ হয় এবং সিজন চেঞ্জ এর পরে এই ধরনের অ্যালার্জি হয়, অনেকের এটা এই অ্যালার্জি সিজন চেঞ্জ এর পরে হতে পারে। কিন্তু বিশেষ করে যখন আমরা অনেক সময় প্যাকেটের ফুড খাই এবং ১ম বার খাওয়ার পরে যদি এই ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, তাহলে স্বভাবতই আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে ওই খাবার বা ফুড আইটেমের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট বা কিছু একটা কম্পাউন্ড আছে যার জন্য এটা হতে পারে। তো সেক্ষেত্রে ১ম যেটা আমি উপদেশ দেবো, যে ওই খাবারটাকে বা ওই প্যাকেট জাতীয় ওই খাবারটাকে আপনাকে বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে দেখুন যে অ্যালার্জিটা যদি স্টে করে যায়, থেকে যায়, তাহলে হয়তো ওই প্যাকেজ ফুডটা আপনাকে এভয়েড করতে হবে ভবিষ্যতের জন্য। আবার যদি নতুন করে ইন্ট্রোডাকশন বা নতুন করে এই খাবারটা নেন এবং অ্যালার্জিটা ফিরে আসে, তাহলে অতি অবশ্যই বুঝবেন ওই খাবারটা থেকেই আপনার অ্যালার্জি হচ্ছে। এবং সেক্ষেত্রে পারতপক্ষে ওই খাবারটা বা ওই প্যাকেটের খাবার না খাওয়াই ভালো। কিছু, কিছু সময় খাবারের ক্ষেত্রেও মোটামুটি এই একই ধরনের উপদেশ আমরা দিয়ে থাকি। কোনো একটা পার্টিকুলার খাবার খাওয়ার পরে যদি আপনার শরীরে অ্যালার্জি দেখা যায়, তাহলে ওই ফুড আইটেমটা যদি আপনি এভয়েড করেন বা না নেন এবং অ্যালার্জি সেরে যায়, সেটা থেকে আপনি বুঝতে পারেন হয়তো ওই খাবারের থেকে আপনার অ্যালার্জি হচ্ছে। কিন্তু কোনো, কোনো ক্ষেত্রে সেটা ধরাটা একটু শক্ত হয়। তো যদি ধরা শক্ত হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় কিভাবে গ্র্যাজুয়াল রিইন্ট্রোডাকশন করতে হয় সেটা আলোচনা করি। তো সেটা যেহেতু একটু লেন্দি বা বড় আলোচনা, আমি এই আলোচনার মধ্যে সেটা রাখছি না। তো আমি একটু ছোট্ট করে সংক্ষিপ্তভাবে এই উত্তরটা দিলাম। এটা আমাদের খুবই সাধারণ প্রবলেম, যে আমরা দেখি যখনই সিজন চেঞ্জ হয় অনেকেরই আমাদের এই যে প্রধান এই কষ্টটা আমরা অনুভব করি। নাক বন্ধ হয়ে যাওয়া, নাকের মধ্যে থেকে অনেক সময় জল পড়া, তার সঙ্গে স্নিজিং, এবং কোনো, কোনো ক্ষেত্রে অনেকেই কমপ্লেইন করেন যে চোখগুলো লাল হয়ে গেল, গলাটা খিচখিচ করছে বা গলার মধ্যে একটা ইচি ভাব। তো এই ধরনের প্রবলেমগুলো যেটা হয়, এটা একটা অ্যালার্জি থেকে প্রবলেম আসতে পারে। এবং এই প্রবলেমটা দুভাবেই আসতে পারে, যে হয়তো একটা সিজন চেঞ্জ হয়ে যায়। সিজন চেঞ্জের সঙ্গে, সঙ্গে বাজারে মানে আমরা বাতাসে যে সমস্ত সাসপেন্ডেড পার্টিকেলস বলি, এই যে বিভিন্ন ধুলো বা সাসপেন্ডেড পার্টিকেলস গুলো থাকে, এইটাই যখন পার্টিকুলারলি যখন উইন্টার বা শীত শুরু হচ্ছে সেই সময় পাওয়া যায়। এবং এর জন্য অনেকেই বিভিন্নভাবে এতে অ্যালার্জি হতে পারে এই সমস্ত কম্পাউন্ডের মধ্যে। আবার অনেক সময় ফুল বা বিভিন্ন গাছের যে সমস্ত ফুলের রেণুগুলো তৈরি হয়, তা থেকেও অনেক সময় অনেকের অ্যালার্জি হয়। তো আবার কিছু, কিছু সময় খাবার থেকেও এই ধরনের অ্যালার্জি হতে পারে। দুটোভাবেই অ্যালার্জি হতে পারে। এবং তখন তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, যদি দেখেন যে আপনার পুরানো বছরগুলোতে ঠিক একই সময়ে একইভাবে অ্যালার্জি ফিরে এসেছে এবং এই সিজনে, তাহলে বুঝবেন হয়তো শীতের জন্য প্রধানত এই ধরনের অ্যালার্জি হয়েছে। আবার যদি দেখা যায় যে এই ধরনের বাড়িতে আরো ২-৩ জনের একই সঙ্গে প্রবলেম হয়েছে, সেটা কিন্তু ইনফেকশনের জন্য হতে পারে। সেই ইনফেকশনটা প্রধানত ভাইরাল ইনফেকশন, যেখানে ভাইরাল ইনফেকশন গুলো জেনারেলি স্নিজিং, কাফিং এই সমস্ত জিনিসগুলোতে একজনের থেকে আরেকজনের হয় এবং এটা কন্টাজিয়াস। মানে একজন বাড়িতে যদি আক্রান্ত হন, তা থেকে ৩-৪ জন ৫ জন আক্রান্ত হতে পারেন। যদি একই সঙ্গে দেখেন যে মোটামুটি একজনের হওয়ার পরে আরো ২-৩ জনের হলো, তাহলে বুঝবেন হয়তো এটা ইনফেকশনের জন্য। এবং ইনফেকশনের জন্য আরেকটা জিনিস হচ্ছে ইম্পোর্টেন্ট, সেটা যখন দেখবেন যে এর সঙ্গে অনেকেরই ফিভার বা জ্বর হয়, যেটা সব অ্যালার্জির ক্ষেত্রে খুব কমন না, কিন্তু অ্যালার্জিতে হতে পারে খুব সিভিয়ার অ্যালার্জি হলে। আর ইনফেকশনের ক্ষেত্রে জেনারেলি ১ম ১ দিন বা ২ দিন এটা জ্বর থাকে। এবং শুধু তাই না, পেশেন্টকে দেখলে
তাদের একটার মধ্যে যেটা লুক বলে বা আমরা যখন দেখি, তাদের মধ্যে খুব একটা যেন বিশেষভাবে আক্রান্ত হয়েছে, যেটাকে আমরা টক্সিসিটি ইংরেজিতে বলি। তো চোখের মধ্যে দেখলেই পেশেন্টকে খুব সিক লাগে বা প্রচন্ডভাবে দুস্থ লাগে। তাহলে বুঝবেন যে হয়তো এটা ইনফেকশনের জন্য প্রধানত হয়েছে। অ্যালার্জিতে এতটা দুস্থতা খুব সিভিয়ার অ্যালার্জি না হলে জেনারেলি হয় না। এখন এরপরে অনেকেই জিজ্ঞাসা করেন এর জন্য অ্যালার্জি টেস্ট করব কিনা? অ্যালার্জি টেস্ট করা খুবই ইজি। বিভিন্ন ল্যাবরেটরি বা সমস্ত আজকাল পরীক্ষাগারগুলোতে এগুলো করা হয়। কিন্তু অনেক সময় এই অ্যালার্জি টেস্টের কতগুলো ফ্যালাসি আছে। কারণ যে ধরুন ধুলোর মধ্যে অ্যালার্জি আছে আপনার। এখন আপনি বাজারে বা আমরা যখন পরিবেশের মধ্যে ধুলোবিহীন জায়গা তো হয় না। তো সেইজন্য অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যালার্জি টেস্ট আপনাকে মিসগাইডও করতে পারে। খুব সিভিয়ার অ্যালার্জি হলে আমরা অনেক সময় অ্যালার্জি টেস্ট করি। কিন্তু খুব সিভিয়ার না হলে সাধারণ অ্যালার্জি এবং কম হলে সেক্ষেত্রে এটা খুব একটা অ্যাডভাইজেবল নয় যে আপনি অ্যালার্জি টেস্ট করান। এই আলোচনাটা আমি অনেক সময়ই বিভিন্ন রুগীর কাছ থেকে বা বাড়ির লোকের কাছ থেকে অধিকাংশ সময়ই পাই যে যাদের ক্ষেত্রে অ্যাজমা, সিওপিডি এই যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে ক্রনিক রেসপিরেটরি প্রবলেম। এনাদের অনেক সময়ই শীত পড়া মাত্রই তাদের কিন্তু অনেকটাই বাড়াবাড়ি হয় এবং এই যে বাড়াবাড়ি হয় তার প্রধানত কারণ অনেক সময়ই অনেকের একটা ভাইরাল ইনফেকশনের জন্য হয়। আবার পরিবেশের যে চেঞ্জ হয়, পরিবেশের চেঞ্জের সঙ্গে সঙ্গে ধুলো এবং অন্যান্য সাসপেন্ডেড পার্টিকেলস এবং পলিউশন যেগুলো তৈরি হয়, সেগুলো একেকটা সিজনে একেকটা ইউনিক। তো এই সমস্ত সিজনগুলোতে সিওপিডি বা অ্যাজমা যাদের ক্রনিক রেসপিরেটরি প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে অনেকাংশেই খুব বেড়ে যায় এবং বেড়ে গেলে যে সিম্পটমস গুলো প্রধানত দেখা যায়, তাদের যেটা কাশি ক্রনিক থাকে, সেই কাশির মাত্রাটা খুব বেড়ে যায়। অনেক সময় দেখা যায় তার সঙ্গে শ্বাসের কষ্ট বেড়ে যাচ্ছে। মানে আপনি স্বাভাবিকভাবে যে কাজটা করতে পারতেন বিনা শ্বাসকষ্টে, সেই শ্বাসের কষ্টটা খুব প্রচণ্ড মাত্রায় বেড়ে যায় এবং অনেকেরই এতটাই বেড়ে যায় যে তারা নিজেদের বাথরুম বা ঘরের মধ্যে চলাফেরা করলেও কিন্তু তাদের শ্বাসের কষ্ট বেড়ে যায়। তো এই ধরনের শ্বাসের কষ্ট বেড়ে গেলে তখন আমরা যেটা ডায়াগনোজ করি এটাকে অ্যাকিউট এক্সারবেশন বলা হয়। অ্যাকিউট এক্সারবেশন হলে যদি দেখেন যে এটা আপনি সাধারণত যে সমস্ত চিকিৎসা পদ্ধতিগুলো আপনি অবলম্বন করেন, সেই চিকিৎসা পদ্ধতি চলতে চলতেও যদি বাড়ে এবং কোনো সময় আমরা ওপিডি বেসিসে কিছু সময় ওষুধপত্র দিই বা ওষুধের মাত্রাটাকে বাড়াই, এই সমস্ত অল্প বাড়লে সেটা সাধারণতভাবে নির্মূল হয়ে যায়। কিন্তু যদি দেখেন তাতেও হচ্ছে না সাধারণভাবে বা শ্বাসের কষ্টটা এতটাই বেশি যে তুলনামূলকভাবে আপনি ঘরের মধ্যেই যখন ৫-৬ স্টেপ বা একটু এক্সারশন করছেন, অনেক সময় ডাইনিং টেবিলে বসতে গেলেও শ্বাসের কষ্ট হচ্ছে, টয়লেট গেলেও দেখছেন যে বাথরুমে গেলেও অনেক সময় শ্বাসের কষ্ট বেড়ে যাচ্ছে। তো এই ধরনের যখন বেড়ে যায় অতি অবশ্যই আপনি হাসপাতালে একটু এমার্জেন্সি ডিপার্টমেন্টে ভিজিট করবেন বা আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন এবং অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের কেসে আমাদেরকে হসপিটালে ভর্তি হওয়ার একটা পরামর্শ দিতে হয়। বিশেষ করে ৩ থেকে ৫ দিন হসপিটালে এক্সটেন্সিভ বা ইনটেনসিভ থেরাপি করার পরে আমরা আস্তে আস্তে পেশেন্টকে বাড়ি যাওয়ার অনুমতি দিই। আ এটা অনেক সময় আমরা দেখি যে হঠাৎ একটা কাশি শুরু হলো এবং কাশিটা ৫ দিন ১০ দিন আস্তে আস্তে চলতে থাকে, যেখানে কোনো জ্বর নেই। অথচ কাশি, শুকনো কাশি চলছে। তো এটা প্রধানত অনেক সময়ই দেখা যায় যে এটা যখন আবহাওয়ার পরিবর্তন হয় সেক্ষেত্রেও হয়। অনেক সময়ই আমরা বাড়িতে যে সমস্ত ধুলোগুলো হয়, বিশেষত ঝুল বা বিছানার মধ্যে যে সমস্ত চাদরের মধ্যে যে আ ঝাড়াঝাড়ি করলে তা থেকেও অনেক সময় ধুলো বা একটা ডাস্ট তৈরি হয়। সেই ডাস্ট থেকেও অনেক সময়ই একটা কাশি বা কনিক চলতে থাকে এবং এই ডাস্টগুলো যদি বা ঘরের মধ্যে ইনডোর থেকে যায়, তো তাতে করে এই ধরনের একটা শ্বাসের কষ্ট বা কাশি আস্তে আস্তে বাড়তে থাকে এবং কোনো ক্ষেত্রে অনেক সময় খাবার খাওয়ার জন্যও হতে পারে। তো ৩ ভাবেই হতে পারে। প্রধানত খুব কমন যেটা আমরা দেখি ইনডোর এয়ার। ইনডোর এয়ার মানে ঘরের মধ্যেই যে সমস্ত ঝাঁটা দেওয়ার জন্য বা ঝাড়ার জন্য, ডাস্টিং করার জন্য অনেক সময় আপনি একটা শেলফ থেকে বই নিতে গেলেন, তাতেও যে ধুলোটা তৈরি হয় তা থেকে কিন্তু অ্যালার্জি বা যে সমস্ত পার্টিকেলস আছে সেই পার্টিকেলস এর জন্য অনেক সময় অ্যালার্জিক সিম্পটমস গুলো বাড়ে। এই অ্যালার্জিক সিম্পটমস গুলো যদি বাড়ে, তো
তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটা আপনি বুঝবেন কি করে যে এটা ইনডোর এয়ারের জন্য হচ্ছে বা পলিউশনের জন্য হচ্ছে। জেনারেলি ইনডোর এয়ারে যখন আপনি ঘরের মধ্যে আছেন তখন দেখবেন কাশিটা বেশি। কিন্তু আউটডোরে যখন যাচ্ছেন তখন দেখবেন কাশিটা হয়তো খানিকটা হলেও আপনাকে স্বস্তি দিচ্ছে বা কাশিটা কম হচ্ছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এইটা হয়তো সম্ভবত ইনডোর এয়ারের জন্যই হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ঘরে কি করতে পারেন? ঘরের মধ্যে ক্রস ভেন্টিলেশন রাখলেন যাতে করে একদিক থেকে হাওয়া জানলা খুলে রাখলেন, হাওয়া প্রবেশ করে অন্য দিক থেকে বেরিয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় আপনাকে একটুখানি হলেও আসতে স্বস্তি দেবে বা কাশিটা কমে যাবে। আবার দেখবেন যখন হয়তো ঘর জানলা দরজা বন্ধ আছে এবং আপনি একটি হাঁটাজারি করছেন তখন কাশিটা বেড়ে গেল। সেখান থেকে আপনি মোটামুটি একটা ডায়াগনোসিস বা নিজের সম্পর্কে ধারণা করতে পারেন হয়তো আপনার ইনডোর এয়ারে প্রবলেমটা হচ্ছে। আর এছাড়াও যদি দেখেন যে কোনো খাবার খেলে হয়তো অ্যালার্জিক অন্যান্য সিম্পটমস ও আছে এর সঙ্গে। বিশেষ করে গায়ে বা স্কিনে অ্যালার্জি হচ্ছে এবং তার সঙ্গে এই ধরনের কাশি হচ্ছে তখনও অনেক সময় আমরা ডায়াগনোজ করি যে হয়তো ফুডের জন্য অ্যালার্জিটা হতে পারে। আর অবভিয়াসলি আউটডোর এয়ার, আউটডোর মানে যেটা ধুলো বা সাসপেন্ডেড পার্টিকেলস যখন আপনি আউটডোরে যাবেন বা মর্নিং ওয়াক বা ইভিনিং এর দিকে হাঁটাহাঁটি করছেন, কাজের জন্য বেরোচ্ছেন তখন কিন্তু কাশি বেড়ে যাবে। তখন আপনাকে হয়তো সাধারণভাবে আপনি বুঝতে পারেন যে এটা হয়তো আউটডোর এয়ারের জন্য আপনার এই ধরনের অ্যালার্জিক সিম্পটম বা ক্রনিক সিম্পটমস গুলো হচ্ছে। এবং এই সিম্পটমস গুলো যদি একটু সিভিয়ার হয়, যাতে করে আপনি আপনার যে নরমাল পেসে কাজকর্ম করতে পারতেন সেটা করতে পারছেন না বা অনেক সময় আপনি বাস বা একটা গাড়ি ধরবেন, যখন তাড়াহুড়ো করে যাচ্ছেন সেটা আগের মতো পারছেন না, তখন অতি অবশ্যই একজন স্পেশালিস্টের পরামর্শ নেবেন। এবং উনি যে অ্যাডভাইস গুলো করবেন সেগুলো আপনি নিশ্চয়ই আপনি করবেন, ফলো করবেন বা অনুসরণ করবেন। তাতে আপনার রোগ ডায়াগনোসিস এবং নির্মূল হওয়ার দুটো রাস্তাই প্রশস্ত হবে। আমি আজকে যে আলোচনাটা সারলাম সেটা কিছু কমন বা সাধারণ প্রবলেমের সংক্ষিপ্ত উত্তর বা আলোচনা এবং এটাতে অনেক ক্ষেত্রে এর পরেও কিছু কোয়েশ্চেন বা আপনাদের মনে প্রশ্ন থাকবে। যদি থাকে অতি অবশ্যই নিচে আপনার কোয়েশ্চেন এবং আপনার কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্টস পাস করবেন। এবং যদি ভবিষ্যতে এই ধরনের কোনো কোয়েশ্চেন বা কোনো এরিয়া থাকে যেটা আপনাদের জানতে ইচ্ছা করে অতি অবশ্যই জানাবেন। সেটা আমরা আমাদের তরফ থেকে নিশ্চয়ই উত্তর দেবো বা আলোচনার মধ্যে রাখবো। নমস্কার।